কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে রয়েছে সূর্য। আজকের এই ঘটনাটা খুবই মারাত্মক আবার প্যাথেটিক ঘটনাও বটে। আজকের এই এপিসোডটা আপনারা শেষ অবধি শুনুন এবং কমেন্ট করে জানান আপনারা আজকের এই এপিসোডটা কোথা থেকে শুনছেন। এবং হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিগার্ডিং কোনো গাইডেন্স চান, অথবা আমার সাথে ঘটনা শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কেমন আছো সূর্য? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আছি, ভালো আছি। সো বেসিক্যালি নদিয়া জেলার একটা ঘটনাটা অন্যান্য ঘটনা যেগুলো তুমি আমাদের সাথে শেয়ার করছো প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড, সেগুলোর থেকে অনেকটা আলাদা। আমি বিশেষ কথাবার্তা বাড়াবো না, ঠিক আছে? আমি ডাইরেক্টলি তোমার কাছে ঘটনার সম্বন্ধে জানতে চাইবো, কি ঘটেছিল সূর্য, কবেকার ঘটনা? দেখো, ঘটনাটা অ্যাকচুয়ালি 2022-23 পুরোপুরি ধরে নাও। 2023-এ ইউপিএস গঠন করার পর যে আমাদের একটা ইনভেস্টিগেশন ব্যাক টু ব্যাক হয়েছিল, তারই একটা কেস স্টাডি আমি বলবো। ঘটনাটা শুরু করার আগে আমি দুটো কথা বলে নিচ্ছি, যেটা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু একটা আনপ্রেডিক্টেবল ঘটনা, মানে আমরা প্রেডিক্ট করতে পারিনি। প্রথম দিকে ঘটনাটা শুনে আমরা মনে হয়েছিল বা দেখে মনে হয়েছিল যে 4-5টা বাড়িতে যেমন আমরা ইনভেস্টিগেট করতে যাই ওরকমই একটা ঘটনা, কিন্তু এর শেষ পরিণতি না একদম অন্যরকম হয়েছিল। সেটা আমি ঘটনাটা শুরু করলে বুঝতে পারবে। ওকে। তো ঘটনাটা সূত্রপাত মানে তোমাকে কিভাবে বলবো, আমাদের সোশ্যাল মিডিয়াতেই ডাইরেক্টলি উনি আমাদের সঙ্গে কানেক্ট করে, একজন ভদ্রমহিলা কানেক্ট করার পর আমাদেরকে বলে যেরকম ওনাদের বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে না, ওনাদের বাড়িতে একটা ভাড়াটিয়া ছিলেন যাদের সাথে যারা মোটামুটি 3 মাসের ভাড়া অ্যাডভান্স ওনাদেরকে দিয়েছিল, দিয়ে ওনারা থাকতে আরম্ভ করেছিল। তো ওনারা হঠাৎ করে খুব শর্ট নোটিসে ওই বাড়ি ছেড়ে চলে যায়। ইভেন কোনো টাকা পয়সা কোনো ক্লেম করার ব্যাপারে কিছু উচ্চ বাচ্চা করে না। 3 মাসের আগে চলে গেছিল। 3 মাসে 1 মাসও থাকতে পারেনি, 22 দিন 23 দিন থেকে উনি উঠে চলে গেছিল, ওখান থেকে থাকতে পারেনি। ওকে। তো তারপর ওনাদের যেটা বক্তব্য ছিল যে বাড়ির মধ্যে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে, কারণ এন্টার বিল্ডিং জুড়ে ওনারা কোনো একটা শ্যাডোই ফিগারের মুভমেন্ট দেখতে পাচ্ছে, যেটা বাড়ির বিভিন্ন কর্নার থেকে না মিলিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে দেখুন, তন্ত্রক্রিয়ার ব্যাপারে না আমরা আপনাকে হয়তো সেভাবে সাহায্য করতে পারবো না, আপনারা কোনো তন্ত্র সাধকের হেল্প নিন, কারণ ইনভেস্টিগেটরদের কাছে তন্ত্রক্রিয়াটা খুব একটা ভ্যালিড রিজন হয় না, আমরা কি করবো ওখানে। তো ওনারা বললো যে আপনাদের যে গুরু ভাই রয়েছে, আপনি যদি ওনার মাধ্যমে কিছু করেন। আমি তখন রাজার নাম্বারটা দিয়ে দিলাম যে আপনারা ডাইরেক্টলি কথাবার্তা বলে নিন, আপনাদের সুবিধা হবে, আপনারা আর আমাদের থেকে ভালো করে বলতে পারবেন, কারণ আপনারা আমাদেরকে একরকম বলবেন, আমি একরকম গিয়ে বলবো, তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু মিস করে যাবো। তো আপনারা ডাইরেক্টলি কথা বলে নিন। তো গুরুভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে গুরুভাইকে আমরাও বলি যে হ্যাঁ ওনারা কন্ট্যাক্ট করেছিলেন, এই ব্যাপার আমাদেরকে বলেছে। তো গুরুভাই বললো যে একবার গিয়ে দেখে আসো। তো ওনার নির্দেশেই আমি গেলাম যে আমি গিয়ে একবার দেখে আসি যে কি প্রবলেম হচ্ছে বাড়িটার মধ্যে। তো আমি যখন ওই নদিয়া জেলার জায়গাটার নাম আমি বলছি না কিছু গোপনীয়তা রক্ষার স্বার্থে, আমি যখন গেলাম ওনার যে ভদ্রলোক মানে যিনি মানে ভদ্রমহিলা কন্ট্যাক্ট করেছিল, ওনার হাজবেন্ড আমাকে গাড়ি নিয়ে মানে বাইকে করে নিতে এসেছিলেন। তো ওনার বাইকে আমি উঠে যখন আমি যাচ্ছি বাড়িতে, তখনই মানে 2-3 বার বাইক বন্ধ হয়ে যাচ্ছে, মানে চলতে চলতে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। তখন মানে আমি বুঝতে পারছিলাম যে বাধা আসছে একটা। ওকে। ইভেন এমন হয়েছে যে বাম্পারের উপর দিয়ে গাড়িটা এমন করে জার্ক করেছে, মানে আমি ফিল করতে পারছি যে আমার কাঁধ ধরে মনে হচ্ছে কেন ফেলে দেবে আমাকে। মানে আমি যদি প্রিপেয়ার না থাকতাম তাহলে হয়তো সেদিনকে আমি ওখানেই পড়ে যেতাম, এমন অবস্থা হয়েছিল। ওকে। মানে প্রত্যেক মুহূর্তে বাধা আছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, বাম্পারের উপর এরকম জার্কিং এ পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো এই করে কোনো রকমে বাড়ি পৌঁছালাম ওনাদের বাড়িতে। বাড়িটা আমি যেটা গিয়ে দেখে বুঝতে পারলাম, না ওনাদের মুখেও আমি শুনেছিলাম যে 2 কাঠা 6 জায়গার উপরে বাড়িটা, শুধু বাড়িটা। আর বাড়ির যদি তুমি এন্টায়ার টেরিটরি দেখো তাহলে মোটামুটি 3 কাঠা কাছাকাছি ধরে নাও বাড়িটার পরিধি পুরোপুরি। তো ওনাদের প্রবলেমটা আমি জিজ্ঞেস করলাম যে কি করে প্রবলেমটা হয়েছিল, একদম শুরু থেকে আমাকে বলুন যে কিভাবে এই জিনিসটা শুরু হলো। তো ওনারা বলতে আরম্ভ করলো যে ওনারা 2 ভাই ছিলেন, বড় ভাই রিটায়ার্ড ছিল, উনি কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত ছিল, আর এই যে ছোট ভাই যিনি আমাকে ডেকে নিয়ে এসেছেন,
ইনার ছিল হচ্ছে ওই মাছ ধরার বড়শি ছিপ হয় না, মাছের খাবার, মাছ ধরার চার, এইগুলো একটা ছোট একটা দোকান ছিল। তো দুই ভাইয়ের মধ্যে একটা মানে খুব ভালো মিল ছিল। তারপরে দুই ভাইয়ের মধ্যে একটা জিনিস হয় যে বাড়িটাকে আমরা বিক্রি করে দেবো। পুরো বাড়ির ভ্যালুয়েশন আসে 72 লাখ টাকা। ওকে। তো 72 লাখ টাকার মধ্যে বড় ভাই নেবে 40 আর একে দেবে 32। কেননা বড় ভাই যেহেতু সামনের পজিশনে থাকতো, আর বড় ভাইয়ের পজিশন মানে এরিয়াটা একটু বেশি ছিল ছোট ভাইয়ের তুলনায়। আর বাড়িটার মধ্যে এমন একটা ব্যবস্থা ছিল যে বাড়ির মধ্যে না, বাড়ির ভিতর যেটা কমন রাস্তা ছিল, মানে বাড়ি যদি ধরো বড় ভাই যদি বিক্রি করে, ছোট ভাই যদি না করে, তাহলে পুরোপুরি বাড়ি বিক্রি হবে না, মানে কেউ কিনবে না বাড়িটা। বিক্রি করতে গেলে দুজনকেই রাজি হতে হবে, তারপরে কি বাড়ি বিক্রি হবে, এরকম ব্যবস্থা ছিল। তো ছোট ভাই রাজি হলো যে বড় ভাই যখন বলছে, দুজনের মধ্যে খুব ভালো মিল ছিল। দাদার উপরে ও খুব একটা কথাবার্তা বলতো না। তো চলো বাড়ি বিক্রি করার কথা ওরা ভাবছিল। তো এর মধ্যে কি হলো, ছোট ভাই লটারি কাটার মাধ্যমে 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ জিতেছিল। বুঝতে পেরেছো? মানে বলে না যে বিড়ালের ভাগ্য একদিন শিখে ছেড়ে, তো এই ঘটনাটা হয়েছিল। তো আসার পর উনি তো খুব খুশি, ট্যাক্স বাদ দিয়ে ওনার যখন অ্যামাউন্ট ক্রেডিট হলো, তো বড় ভাইকে সে বললো, দেখ বাড়ি বিক্রি করার দরকার নেই, তোর যদি কোথাও কোনো ধার বাকি থাকে তুই আমাকে বল, আমি তোকে হেল্প করছি, আমরা সবাই একসঙ্গেই থাকি, এটা বেটার হবে না? তো বড় ভাই বললো, না আমার না এই পরিবেশটা ভালো লাগছে না, এই এরিয়াটা ভালো লাগছে না, তুই একটা কাজ কর, তুই পুরো বাড়িটা নিয়ে নে, আমার কোনো আপত্তি নেই, তুই আমি যেটা হয় পাওনা কোনটাতে তুই সেটা আমাকে দিয়ে দিবি, আমার ওটা হলেই চলবে। তো যেরকম ভাবে ওর বড় ভাই চেয়েছে সেরকম ভাবে ও 40 লাখ টাকা বড় ভাইকে দিয়ে দিয়েছে। ইভেন বড় ভাইয়ের মেয়ের নামে একটা 2 লাখ টাকার এফডিও করে দিয়েছে, ফিক্সড ডিপোজিট। তো পুরোপুরি নিজের নামে বাড়ি হয়ে গেছে। বাড়ি হওয়ার পর বাড়িটাকে ওনারা রিনোভেট করেছে, খুব ভালো করে বাড়ি সাজিয়েছে। সাজানোর মোটামুটি 10-12 দিন তো লোকজন ছিল। তারপর থেকে ওরা বুঝতে পারছে যে বাড়ির মধ্যে রুম বেশি হয়ে গেছে, ঘর বেশি হয়ে গেছে, সেই তুলনায় মানুষ কম। উনি, ওনার ওয়াইফ, ওনার ছেলে, এত বড় একটা বাড়ি। তো ওই জন্য উনি কিপিং ইন মাইন্ড একটা ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছিল, যার কথা উনি বলছে বারবার করে, যে ওরা 3 মাসে অ্যাডভান্স করেছিল, তারপরে ওরা 1 মাসও থাকতে পারেনি, 22 দিনের মধ্যে উঠে চলে গেছে, যে আমরা আরো কমে ভাড়া পাচ্ছি, আমাদের কিছু ফেরত দিতে হবে না, আমরা ওখানে চলে যাচ্ছি। তারপর থেকে কি হয়, তারপর থেকে এন্টার বিল্ডিং জুড়ে একটা পচা গন্ধ বেরোতে আরম্ভ করে, উপর থেকে নিচ, নিচ থেকে উপর। মানে ওরা চলে যাওয়ার পর থেকেই, ভাড়াটিয়া চলে যাওয়ার পর থেকেই এই প্রবলেমটা হয়। ওটা খুব দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে। তো তারপরে ওরা ভাড়াটিয়া দেওয়ার চেষ্টা করেছিল, মানে ভাড়া দেওয়ার চেষ্টা করেছিল, সেই ভাড়াটাও না মানে 10-12 দিনের বেশি থাকতে পারছে না। কি রিজন? দাদা আগেই বেরিয়ে গেছে। ও দাদা আগে বেরিয়ে গেছে, দাদা বেরিয়ে গেছে বলে বাড়ি ফাঁকা হয়ে গেছে, তাই জন্য ওরা একটা ভাড়াটিয়া দিয়েছিল। তো সেই ভাড়াটিয়া উঠে গেল, ওঠার পর ওরা আবার ভাড়া দেওয়ার চেষ্টা করেছিল, সেই ভাড়াটিয়াও 10-12 দিনের বেশি থাকতে পারছে না। মানে ওরা বলছিল যে 1 মাস না থাকলে তো হবে না, যে ভাড়াটিয়ারা থাকতে চাইছে না। তো সেই ভাড়াটিয়ারা কি করছে, বাপের বাড়ি চলে যাচ্ছে বা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকছে, 1 মাস কমপ্লিট করে তো চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে পুরোপুরি। তো ওরা প্রথম দিকে না, মানে ওরা অতটা বুঝতে পারছিল না যে কেন ওরা বারবার করে ভাড়াটিয়ারা বলছে যে বাড়ির মধ্যে না কোনো রকম কোনো একটা প্রবলেম হচ্ছে, আমরা সন্ধ্যেবেলার পর থেকে কাউকে না কাউকে দেখতে পাচ্ছি যে সাধারণ নয়। বুঝতে পারছো? এটা যে নেক্সট যে ভাড়াটিয়া যারা ছিল তারা এই জিনিসটা বলছে ওদেরকে। তো ওরা খুব একটা মানছিল না। প্রবলেমটা শুরু হলো কি, মানে ওই মানে ভাড়াটিয়ারা না থাকার পর ওনার বাইকটাকে বারবার করে কেউ ফেলে দিচ্ছিল, বাইকটা নিচে থাকতো, বাইকটাকে বারবার করে টেনে কেউ ফেলে দিচ্ছিল রাত্রিবেলা করে। তো তারপর ইনার ওয়াইফ আর ইনার ছেলে মিড নাইটে একটা শ্যাডো ফিগারের মুভমেন্ট দেখতে পাচ্ছে, যেটা এন্টার বিল্ডিং জুড়ে দেখা যাচ্ছে আস্তে আস্তে। এই ভদ্রলোক কোনোদিনও দেখেনি, এরা দুজন মানে মা আর ছেলে দেখতো। তো ভদ্রলোকের সঙ্গে কি হয়েছে, ভদ্রলোক একদিন বাথরুমে গেছে, মা আর ছেলে ঘরে ঘুমাচ্ছে, উনি বাথরুমে বসে রয়েছে, বলছে বাইরে থেকে শুনতে পাচ্ছি যে কেউ যেন কলটা খুলে দিয়েছে, আর কলটা খুলে একটা মহিলা কণ্ঠে গুনগুন করে গান করছে বা সে কাঁদছে, সেটা উনি বুঝতে পারছেন না, কিছু একটা হচ্ছে এটা বুঝতে পারছে। তো উনি কে 2-1 বার করেছে, আর উনি বুঝতে পারছে যে এই যে গলার যে আওয়াজটা আমি পাচ্ছি, এটা কিন্তু আমার ওয়াইফের গলার আওয়াজ নয়। উনি বাইরে বেরিয়ে এসে পুরো ঘেমে স্নান, এসে ওয়াইফকে বলেছে যে হ্যাঁ এরকম কিন্তু একটা জিনিস বুঝতে পারছি বাড়ির মধ্যে হচ্ছে, এটা কেন হচ্ছে সেটা আমাদের কোনো আইডিয়া নেই। বন্ধু বান্ধবদের পরের দিনকে পাড়াতে বলেছে, তো বলছে ওই ভাড়াটিয়া কিছু করেছে বা তোর দাদা কিছু করেছে, বাড়ির মধ্যে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে তোদের, না হলে এই জিনিসটা হবে না, কারণ তুই এরকম হঠাৎ করে তোর ভাগ্য উন্নতি ঘটেছে, এটা সবাই না মেনে নিতে পারছে না। তো এখানে আরো একটা অ্যাঙ্গেল কি বেরোলো, যে ও দাদাই হয়তো সেই ভাড়াটিয়াকে পাঠিয়েছে তন্ত্রক্রিয়া করার জন্য, তন্ত্রক্রিয়া করে ও ভাড়াটিয়া চলে গেছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু পাওয়া গেছিল। তো তখন উনি কি করেছে, ফার্স্ট উনি একটা ইনভেস্টিগেটর টিমকে খবর দিয়েছিল 2023-এ, ঠিক আছে? ইনভেস্টিগেশন টিমকে খবর দিয়েছিল, সেই টিম নাকি ইনভেস্টিগেশন করতে গিয়ে 2:30-3টের মধ্যে বেরিয়ে যায়, যে ওরা আর থাকতে পারেনি। ওদেরকে ফোন করে বলে যে দাদা আপনাদের বাড়ি পুরো হন্টেড হয়ে গেছে, বাড়িতে প্রবলেম রয়েছে, আমরা যা বোঝার আমরা বুঝে গেছি, আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা থাকবো না আমরা।
মানে ম্যাসিভ পোলটাকাত অ্যাক্টিভিটির ওরা সম্মুখীন হয়েছে সেই ইনভেস্টিগেশন টিমটা। তারপর উনি কি করেছে, একজন তন্ত্র সাধকের সঙ্গে যোগাযোগ করেছে, উনি এসে নিয়ে বাড়িতে হোমযজ্ঞ করেছে, হোমযজ্ঞ করে ক্লিয়ার করে দিয়েছে। ক্লিয়ার করে উনি চলে গেছে, মানে 10-12 দিন মোটামুটি ঠিকঠাক ছিল, আবার প্রবলেম শুরু হয়েছে, যেমন ছিল তার থেকে বেশি প্রবলেম শুরু হয়ে গেছে। দেখো এটা একটা রিজন রয়েছে, যে ধরো কেউ কোনো বেপাড়ায় গিয়ে মারধর খেয়ে এসছে, তাকে যদি আবার সেম জায়গায় সেম পাড়াতে দেখা যায় না, তার মানে কিন্তু সে আর আগের মতো নেই, সে অনেকটা শক্তি বাড়িয়ে ফিরেছে, তাই জন্য সে আবার ওখানে যাওয়ার সাহস করেছে, তাহলে তো কেউ যাবে না। তো আমরা এত অব্দি শুনলাম যে এই প্রবলেমগুলো হচ্ছে, ওই তান্ত্রিক যিনি করেছিলেন কাজ করার পরও সে কিন্তু আবার ফিরে এসছে বাড়ির মধ্যে। তো আমাকে বললো যে এখন আমি কি করব, আমি ওই জন্য গুরু ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইছিলাম, উনি কথাও বলেছে, উনি বলেছেন একদিন আসবেন এখানে। তো আমার যেই যেই জিনিসগুলো করার দরকার আছে, আমি বিভিন্ন জায়গায় ফটোগ্রাফ, বাড়ির ধুলো ফুলো যা যা ছিল, আমি এন্টার জিনিসপত্র নিয়ে আমি ফিরে আসলাম। ওখান থেকে ফিরে আসার পর গুরু ভাইকে বললাম যে আমার না বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে, আমার মনে হচ্ছে একবার আমরা ইনভেস্টিগেট করে দেখি যে জায়গাটাতে আদৌ সত্যি কিছু রয়েছে, বা ওরা কিছু এমন কিছু দেখেছে যেটাতে হয়তো আদৌ কিছু নয়। সবাই যদিও আমি জানি যে ভুল বলবে না, ইনভেস্টিগেশন টিমও যা দেখেছে বা ওই তান্ত্রিক যা করেছে, কেউ তো সবসময় ভুল বলবে না, প্লাস এতগুলো ভাড়াটে উঠে গেছে, বাড়িটার মধ্যে জেনুইন কিছু রয়েছে, আপনি তো যাবেনই, তার আগে আমি একবার ইনভেস্টিগেট করে দেখি। গুরু ভাই অতটা না মানে জিনিসটাকে ডিপলি নেয়নি, বলো ঠিক আছে যা, কোনো প্রবলেম হলে ওরা যেমন বেরিয়েছে তুই বেরিয়ে চলে আসবি, ঠিক আছে, থাকার দরকার নেই ওইখানে, যা গিয়ে দেখে আয়, তো যদি এখন এত ইচ্ছা করছে। তো আমরা 5 জনের একটা টিম গঠন করেছিলাম, তার মধ্যে 3 জন ছিল ইউপিএস এর, আর 2 জন আনকোরা ছিল, মানে ওরা হচ্ছে ওই ইউপিএস টিমের যারা যারা গেছিল ওদের বন্ধু বান্ধব, মানে ওরা কখনো দেখেনি এইসব জিনিস, শুনেছে, এরা ফেস করতে চাইছে যে আমরা নিজের চোখে চাক্ষুষ দেখবো যে কিছু হয় কি না দেব। তোমাদের মুখে তো অনেক ঘটনা শুনেছি, অনেক ভিডিও দেখেছি, এবার আমি চাক্ষুষ দেখতে চাইছি যে এই বাড়িটাতে কিছু পাই কি পাই না, আমরা কি হয়, কিভাবে ইনভেস্টিগেট করা হয়। আমরা দুপুরবেলা ওই বাড়িটার সামনে চলে আসলাম, ভদ্রলোকের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, চলে আসলাম। তো আমার ওখানে প্রথম কাজ যেটা ছিল, যে প্রিভিয়াস যারা ইনভেস্টিগেশন করেছে তারা কি ওখানে মানে কি পেয়েছে কি পায়নি, তাদের কি কি প্রবলেম ফেস হয়েছিল সেটা একবার জানার জন্য। তো আমি ফোন করা হলো ওনাদেরকে, তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কি সমস্যা হয়েছিল ওখানে। তো ওনারা বলছে দেখো ও বাড়িটা কিন্তু গ্যারেন্টেড হন্টেড হয়ে রয়েছে, আর যেই স্পিরিট ওখানে রয়েছে সে কিন্তু প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড, মানে ও নিজে জানে না ও কি করবে, এমন অবস্থা হয়ে গেছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে কটা আছে বাড়িটার মধ্যে, বলছে একটাই আছে কিন্তু কাফি আছে, খুব ম্যাসিভ, উনি পোলটাকাত অ্যাক্টিভিটি একাই করছে পুরোপুরি। আর আমাকে জিজ্ঞেস করছে ওরা যে তোমরা কি কি ডিভাইস নিয়ে গেছো। তো আমি বললাম যে K2 নিয়ে এসেছি, ইএমএফ নিয়ে এসেছি, আর আমরা ইউভি নিয়ে এসেছি। বলছে K2 ইএমএফ ফেলে দাও বা ব্যাগে রেখে দাও। আমি কেন? বলছে রাত্রি 2টোর পর সব প্রবলেম শুরু হবে ওইখানে, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, রাত্রি 2টোর পর থেকে অ্যাকচুয়াল প্রবলেম ওখানে শুরু হবে। K2 আর ইএমএফ দুটোই কিন্তু ম্যাল ফাংশন করতে আরম্ভ করে দেবে। আমাদের ইএমএফ এ ব্যাটারি ছিল না, আর ফোনে পাওয়ার ব্যাংক নিয়ে এসছো তোমরা, আমাদের জিজ্ঞেস করলো ওরা, না পাওয়ার ব্যাংক নিয়ে আসেনি। বলছে র্যাপিডলি ফোনে ড্রাস্টিক্যালি চার্জ কমে যাবে, তুমি দেখে নিও। আগের টিমটা বলছে ওদের ওদের এই প্রবলেমগুলো ফেস করেছিল ওরা, এটা আমরা নিচ্ছি অ্যাজ এ রেফারেন্স হিসাবে যে ওরা কি কি প্রবলেম ফেস করেছে, বুঝতে পারছো। তো আমি বললো যেরকম দেখো একটাই রয়েছে, সে কিন্তু খুব জাঁজরেল আর খুব ম্যাসিভ, সে ভীষণ ফ্রাস্ট্রেটেড রয়েছে পুরোপুরি বাড়িটার মধ্যে, আমরা জানি না কেন কমিউনিকেশন করেনি, জানলা দরজা তুমুল ভাবে ধাক্কা ধাক্কা ফেলতে আরম্ভ করবে, মানে ধূপ ধাপ আওয়াজ করে ফেলছে ওইভাবে, আর ওই বাইকটাকে ব্যবহার করে ফেলে দিচ্ছে ওরা। শুনলাম ওদের কাছ থেকে, বুঝলাম কি করতে হবে, তারপর গেলাম তন্ত্র সাধকের কাছে, উনি খুব বেশি দূরে থাকতেন না, ওনার কাছে যাওয়া হলো। তো ওনার স্টেটমেন্ট ছিল অন্যরকম, উনি বলছে যে এই যে স্পিরিট এই বাড়িতে রয়েছে এ কোনোভাবে অ্যাকসেপ্ট করছে না যে সে মারা গেছে, বুঝতে পারছো। ওনার বক্তব্য ছিল এরকম যে এই স্পিরিট যে রয়েছে এই বাড়ির মধ্যে সে কোনোভাবে অ্যাকসেপ্ট করছে না যে সে আর নেই, সে মারা গেছে, তার কোনো কারণের জন্য এই বাড়িটার প্রতি একটা অ্যাটাচমেন্ট রয়েছে। মানে ওনার হিসাবে বলছে যে আমি আমার এত বছর এক্সপিরিয়েন্সে আমি একটা কথা বলতে পারি যে এই বাড়িটাতে কিন্তু কোনো চালান হয়নি। ওনারা বলছে ঠিকই যে চালান করা হয়েছে বা পাঠানো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই স্পিরিটটা কিন্তু কোনো একটা অ্যাটাচমেন্টের জন্য এই বাড়িটার মধ্যে রয়েছে, আর সে কিছুতেই বৈতরণী পার করতে পারছে না, কোনো না কোনো একটা অ্যাটাচমেন্টের জন্য এই বাড়ির মধ্যে রয়েছে, আর সে কোনোভাবে অ্যাকসেপ্ট করছে না, এখন অব্দি সে মনে করছে সে জীবিত। আমরা পুরোটা শুনলাম ওনার কাছ থেকে, শুনে নিয়ে আমরা বললাম যে আজকে আমরা রাত্রিটা থাকছি, বলো খুব সাবধান ভাই, উনি যে আছেন ওখানে, আমি জানি না তোমরা কিভাবে কি করবে ওখানে, আমার আইডিয়া নেই, কিন্তু একটু সাবধান, নিজেরা সাবধানতা অবলম্বন করো ওই জায়গাটাতে, জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। আমরা চলে আসলাম ওখান থেকে, সারাটা দিন ছিলাম ওখানে। তো আমরা টিমকে ব্রিফ করার হয়, টিমকে ব্রিফ করলাম যে দেখো আগের যে টিম যারা করে গেছে ইনভেস্টিগেশন তাদের কাজকে আমরা অবশ্যই কুর্নিশ জানাচ্ছি, তারা সত্যি খুব ভালো কাজ করেছে, আর আমরা একটা জিনিস ভুলে যাবো তাদের সঙ্গে কি কি প্রবলেম হয়েছে। আজকে আমরা যদি প্রবলেমটাকে নিয়ে চলি
তাহলে আমরা কাজ করতে পারবো না, আমরা ভুলে যাবো, আমরা ফ্রেশ স্টার্ট করবো পুরোপুরি। আর কি কি প্রবলেম হয়েছে, জানলা দরজা বারবার করে এরকম ভাবে বন্ধ করছে খুলছে, তো জানলা দরজাগুলোকে আমরা ওই নারকোলের দড়ি দিয়ে খুব ভালোভাবে বেঁধে দিয়েছিলাম, প্রত্যেকটা জানলাগুলো, দরজাগুলো করিনি, জানলাগুলোকে বেঁধে দিয়েছিলাম যে কটা ঘর ছিল, যাতে ওই জানলাগুলো প্রবলেম না করে। বাইকটাকে একটা ন্যারো পজিশনে দাঁড় করিয়েছিলাম, যে যদি কখনো বাইকটাকেও ফেলার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে কিন্তু ওই দেওয়ালের মধ্যে বাইকটা হেলান দিয়ে শুয়ে পড়বে, কিন্তু মাটিতে পড়বে না, বুঝতে পারছো? সরু একটা গলি ছিল, প্যাসেজ ছিল একখানা, বাইকটাকে আমরা ওখানে হোল্ড করিয়েছিলাম। বক্সার ছিল বাইকটা, বাইকের পুরোপুরি ওই যে তেলের ট্যাঙ্ক ওরা ট্যাপ খেয়ে গেছিল, বয়ে যাচ্ছিল, যে অনেকবার বাইকটা ফেলেছে ওইভাবে। তো 7টা, 7:30, 8টা বাজে আমরা ওই উপরের ঘরে রয়েছি, যে ঘরে মানে ওনারা বলতো যে এই এরিয়াটাতে, এই করিডোর এরিয়াটাতে বেশি প্রবলেম হয়, নিচ থেকে প্রবলেম শুরু হয় পুরোপুরি উপর দিকে আসে। ভদ্রলোক আমাদের সঙ্গে ছিল 7, 7:30, 8টা অবধি। তো মোটামুটি 9টা বাজবে, আমরা বাইরে গেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে নিজেদের ঘরের মধ্যে রয়েছি, ভদ্রলোক আমাদের সঙ্গে রয়েছে, উনি বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। হঠাৎ না সবার না শরীর খারাপ হতে আরম্ভ করলো। কেমন শরীর খারাপ, যে গা গোলাচ্ছে, একটা গুমোট পরিবেশ, মাথা ধরে যাচ্ছে কথা বলতে বলতে, সিগারেট খাওয়া যাচ্ছে না, মানে এমন হয়েছে যে ধোঁয়া ঘরের মধ্যে সেভাবে নেই, কিন্তু তাও মনে হচ্ছে চোখ জ্বলছে, আচ্ছা, মাথা যন্ত্রণা করছে, এরকম একটা ফিল হচ্ছে আমাদের মধ্যে, গা ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা এতক্ষণ সারাদিন হয়নি, আগের বার আমি এসেছিলাম তখনও হয়নি। তো ভদ্রলোক না বলছে যে আমি বেরিয়ে যাচ্ছি, আমি সারা রাত জেগে থাকবো, কোনো সমস্যা হলে আপনি ফোন করবেন, আর যদি মনে করেন না বিপদ আছে বা কিছু ভয় লাগছে তো বেরিয়ে যাবেন, আপনারা তো বুঝতেই পারছেন যে বাড়িটাতে প্রবলেম রয়েছে। তো উনি বলে বেরিয়ে গেল ওখান থেকে। আমি গুরু ভাইকে ফোন করলাম যে দেখুন এই ব্যাপার হচ্ছে, রাত্রিরে কিন্তু ফোন যেতে পারে আপনার কাছে, আপনি কিন্তু সজাগ থাকবেন একটুখানি। বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোর যদি মনে হয় কোনো প্যানিক হচ্ছে, কোনো খারাপ সিচুয়েশন আসছে, বেরিয়ে যাস ওখান থেকে। বললাম, বলে ফোন রেখে দিলাম, রেখে দিয়ে টিম ব্রিফিং ভালো করে নিয়ে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পর প্ল্যান করলাম কি, যে ঠিক 2টোর পর থেকে আমরা কাজ শুরু করব, ফালতু এনার্জি ওয়েস্ট করে লাভ নেই, যখন 2টো পরেই সবকিছু অ্যাকচুয়ালি সামনে আসছে, তো 2টোর পর থেকে আমরা কাজ শুরু করব। আমরা সবাই ছাদে চলে গেলাম, যে সবাই ছাদে চলো, ছাদে গিয়ে আমরা কথাবার্তা বলবো, যা হবে 2টোর পর থেকে শুরু করব। 1টা 1:30 মোটামুটি বাজে, ওই ছাদ থেকে না নিচের দিকে তাকানো যাচ্ছে না, মানে ছাদের থেকে যে সিঁড়িটা নিচের দিকে গেছে, সবাই ছাদে আড্ডা ফাড্ডা মারছে, আমি বারবার করে গিয়ে না ওই ছাদের সিঁড়িটা দাঁড়াচ্ছি যাতে নিচের সিঁড়িটা দেখা যায়। এতটা অন্ধকার, কারণ আমরা ইলেকট্রিসিটি অফ করে দিয়েছিলাম অলরেডি, এতটা অন্ধকার মানে তাকিয়ে থাকা যাচ্ছে না, গা অটোমেটিক ভারী হয়ে যাচ্ছে। 1:45 বাজে, মানে 2টো বাজেনি তখন অবধি, আমরা চল এবার নিচে যাই, আস্তে আস্তে কাজ শুরু করি, নিচ থেকে রিডিং নিতে শুরু করি, নিচ থেকে আমরা উপর দিকে উঠবো, সিঁড়ি দিয়ে সবাই আমরা একসঙ্গে নিচে নামি। আমি সবাইকে বলে দিই যে কেউ কিন্তু আলাদা হবে না, কেউ আলাদা হবে না, সবাই একসঙ্গে থাকবে, কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে জানাবে। যে ছোটখাটো মনে হচ্ছে না এটা সিলি মিস্টেক হতে পারে বা শুনতে বাচ্চাদের মতো লাগে, সেটাও বলবে, সেটাতে আমরা নজরদারি রাখবো। নিচে গেলাম, নিচে গিয়ে নিচের ঘরগুলো প্রথমে কেটোমিটার অন করলাম, কেটোমিটার অন করে আমরা চেক করতে আরম্ভ করলাম। কারণ দেখো ওইখানে ইএমএফ আমরা খুব কম অন করি, কারণ ইএমএফ এ না ওই ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়, আমি আগেও বলেছি এই জিনিসটা। আর আমরা এই ক্ষেত্রে ইভিপি ইউজ করেছিলাম, আমি ইভিপির ব্যাপারটা আগেও বলেছি, যারা যারা নতুন শুনছে তার জন্য বলে দিই। ইভিপি হচ্ছে ইলেকট্রনিক্যালি ভয়েস ফিনোমিনা, এটা কিন্তু কোনো মানে গ্যাজেট না, এটা হচ্ছে এক ধরনের পেড অ্যাপ্লিকেশন, মান্থলি সাবস্ক্রিপশন নিতে হয়। তো আমরা ইভিপি দিয়ে কি করি, ইভিপি হচ্ছে আলট্রাসনিক ভয়েস রেকর্ডার, আমরা যেসব ভয়েস মানে কানে শোনা যায় না সেটা আমরা ইভিপির মাধ্যমে রেকর্ড করতে পারি, সেগুলোকে আবার পরবর্তীকালে অ্যাব্রড ভিউতে শুনে আমরা বুঝতে পারি যে স্পিরিট কোনো কমিউনিকেশন করেছে কি করেনি। তো নিচ থেকে আমরা রিডিং নিতে শুরু করলাম, কেটোমিটার জ্বালিয়ে কমিউনিকেশন শুরু করলাম, যদি কেউ এখানে থেকে থাকে তো এই কেটোমিটারে সব কটা লাইট জ্বালিয়ে দেখান, কোনো রেসপন্স নেই। নিচেই অনেকক্ষণ আমরা সময় কাটিয়ে নিয়ে আমরা চল এবার উপর দিকে উঠি আস্তে আস্তে। উপর দিকে উঠতে গিয়ে কি হয়েছে, যখন সিঁড়ি দিয়ে আমরা সবাই মানে লাইন দিয়ে উঠছি, সামনের দিকে আমি, বাদ বাকি সব টিমমেটসরা পিছনে, আমাকে হঠাৎ করে একজন বললো দেখ পিছনে দেখ, দেখি সপ্তর্ষি একদম সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে, ও সিঁড়ি একটা স্টেপও চড়েনি। আচ্ছা, আমি সপ্তর্ষিকে বললাম কি হয়েছে, ও না ওই যেদিকটা মানে কর্নারটা রয়েছে, মানে ঘরের যে রুমগুলো করিডোর রয়েছে ওই দিকটা তাকিয়ে রয়েছে। কি হয়েছে সপ্তর্ষি, বলছে মনে হলো না কি যেন পিঠটা আমার টাচ করে সাইড দিয়ে বেরিয়ে গেল। আর না না একদম না, মনের ভুল ওটা, চল উপরে চল, কিছু সমস্যা হয়নি। আমি দেখো ওদেরকে আমি মানে কারেজ তো দিতেই হবে এই টাইমে, কারণ টিমের নালে একটা মোরাল ডাউন হয়ে যায়। কিছু হয়নি, উপরে চল, মানে ওর বক্তব্য ছিল যে ওর মানে গা ঘেঁষে কেউ বেরিয়েছে, পিঠে টাচ করেছে একটা, কারণ ও সবার লাস্টে ছিল, ও ফিল করেছে জিনিসটা। আমরা উপরে এসেছি, উপরে এসে আমরা উপরের ঘরগুলো 1 by 1 রিডিং নিচ্ছি, প্রত্যেকটা রুমের দরজা খোলা, জানলাগুলো লক করা, মানে ওই দড়ি দিয়ে বাঁধা আছে। একটা করে রুমে ঢুকছি, রুমগুলো গেট ফেট পুরোপুরি খুলেই আমরা রিডিং নিচ্ছি। ওখান থেকে হঠাৎ ধ্রাম করে একটা আওয়াজ হলো, ভীষণ জোর আওয়াজ হয়েছে একখানা, সবাই আমাদের পুরোপুরি কান খাড়া, দৌড়ে এসেছি নিচে সবাই মিলে একসঙ্গে। এসে দেখছি যে বাইকটাকে যেমন মানে সাইডে এই দুদিকে তো ফেলতে পারেনি,
বাইকটাকে মনে হচ্ছে যে পিছনের ব্যাক সিটের হ্যান্ডেলটাকে ধরে টেনে বাইরে ফেলেছে। মানে বুঝতে পারছো জিনিসটা, বাইকটাকে ওইখানে ফেলতে পারেনি, ওকে টেনে বাইরে এনে বারান্দার মধ্যে মারাত্মক রকমের অ্যাক্টিভিটি, মারাত্মক রকমের অ্যাক্টিভিটি। মানে এইটা মানে আগের যে টিম ছিল সে বলেছে আমরা চোখের সামনে দেখেছি বাইক পড়তে, বাইক পড়েছে ওরা দাঁড় করিয়েছে, আবার বলছে চোখের সামনে বাইক পড়তে দেখেছি আমরা চোখের সামনে দেখিনি, কারণ আমরা দেখেছি ন্যারো স্পেসে যাতে বাইক ফেলতে না পারে। বাইকের ব্যাক সিট ধরে টেনে বাইরে ফেলেছে। আমরা তখন বুঝতে পারছি যে এইটা তো কোনো ম্যানমেড হতে পারে না, কারণ বাইরে গেট তালা দেওয়া, আর কেউ নেই এখানে। আমার বাইকে কেউ হাত দেবে না, আর বাইকটা এখানেই পড়ে থাকুক এইভাবে। উপরে চল, যা হবে উপরে দেখবো। এবার আমরা উপরে গেছি, উপরে গিয়ে দুটো ঘর ঢুকেছি, কিচ্ছু হয়নি। 3 নম্বর ঘরে ঢুকেছি, ঢোকার সাথে সাথে যে যখন কেটোমিটার অন করেছি, কেটোমিটার ফুল সিগন্যাল দিচ্ছে। আর কেমন সিগন্যাল দিচ্ছে, কেটোমিটার কিন্তু ব্লিঙ্ক করে, প্রত্যেকটা লাইট জ্বলবে জ্বলবে নিববে, আবার জ্বলতে জ্বলতে নিববে। ওইখানে কেটোমিটারের প্রথমবার কি হলো, প্রত্যেকটা লাইট ফিক্সড হয়ে গেল, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, লাইট গ্রিন, সব কটা লাইট একদম ফিক্সড, মানে কোনো লাইট ব্লিঙ্ক করছে না। তো ওরা বলছে কেটোমিটার না ম্যাল ফাংশন করছে। চল ইএমএফ অন কর। ইএমএফ অন করছে, ইএমএফ এর কাটা ভেঙে বেরিয়ে যাবে, এত রিডিং, হাই রিডিং পুরোপুরি। আর রিডিংটা কেমন আসছে, ঘরের ঠিক কর্নারে ঠিক 5 থেকে 5.5 ফুট নিচ থেকে, তার উপর কিন্তু কোনো রিডিং নেই, ঠিক মাটি থেকে যাচ্ছে 5 থেকে 5.5 ফুট অব্দি ফুল রিডিং, তার উপরে আশেপাশে কোথাও রিডিং নেই। আর তার আশেপাশে কোনো রকম কোনো লোহার জিনিস বা কোনো ইলেকট্রিসিটির এমন কিছু থাকবে সেরকম কিছু নেই। সবচেয়ে বড় কথা, সেই ঘরে আমরা কিছুক্ষণ আগে রিডিং নিয়েছি, কর্নার টু কর্নার, রুম টু রুম নিয়েছি, কোনো রকম কোনো রেসপন্স পাইনি। কিন্তু ওই জায়গাটাতে আমরা কিন্তু রেসপন্স পাচ্ছি। হঠাৎ দেখলাম যে মানে কেটোমিটারটাকে না ব্লিঙ্ক করতে আরম্ভ করলো, রিডিংটা ছেড়ে গেল, ইএমএফও ছাড়লো, কেটুতেও ছাড়লো। আমরা বুঝতে পারলাম যে স্পিড মুভমেন্ট হচ্ছে, ও আশেপাশেই রয়েছে কিন্তু ও দেখা দিচ্ছে না এখনো অবধি। আমরা বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে করিডোরটাকে আমরা হাঁটাচলা করতে করতে ঠিক ওই যে করিডোরের অপোজিটে একটা রুম ছিল, ওই রুমের সামনে আবার রিডিং আসলো, রিডিং আসছে ছেড়ে যাচ্ছে। এইবার কি হতে আরম্ভ করলো, আমরা একটা যে কোনো একটা ঘরে ঢুকেছিলাম, দুটো ঘরের মধ্যে, ঘরে ঢুকে আমরা রিডিং নিয়ে কমিউনিকেশন করার চেষ্টা করছি, সিঁড়ির সামনে থেকে চিৎকার করার আওয়াজ আসছে পুরোপুরি, মানে খুব মানে ক্ষীণ অথচ দৃঢ়, একদম স্পষ্ট, যেটা অন্য কোনো বাড়ির আওয়াজ না, এই বাড়ি থেকেই আসছে। আর ঠিক যে সিঁড়িটাতে সপ্তর্ষি দাঁড়িয়ে আমরা উঠছিলাম ওখানে, ওই জায়গাটা থেকে আওয়াজটা আসছে। এবার এই যে দুজন যারা নতুন ওরা চাক্ষুষ করতে গেছিল, ওরা ভয় পেয়ে গেছে, ওরা ভীষণ ভয় পেয়ে গেছে, বলছে যে এটা আওয়াজটা কি বাড়িরই আওয়াজ হচ্ছে। আর আশপাশ থেকে না কুকুর পাগলের মতো ডাকতে আরম্ভ করে দিয়েছে, পাগলের মতো কুকুর ডাকতে আরম্ভ করে দিয়েছে। আমরা বললাম এখন কোনো কথা বলবে না, খালি কান খাড়া রাখো, এখন অনেক কিছু সাউন্ড হবে যেটা তোমরা এক্সপিরিয়েন্স করতে এসছো, যদি কথা বলো বা নার্ভাস ফিল করো তাহলে তোমরা একটা জিনিসটাকে এনজয় করতে পারবে না। জাস্ট রিল্যাক্স থাকো, কিচ্ছু সমস্যা হবে না, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা সবাই একসঙ্গে আছি, কোনো ভয় নেই। আমরা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, স্পষ্ট শোনা যাচ্ছে যে নিচের সিঁড়ি থেকে কেউ পায়ে ঝুমুর পড়ে, একদম আওয়াজটা এরকম আসতে, এরকম ভাবে ঠিক আওয়াজটা আসতে, মানে যে পায়ের যে স্টেপ গুলো পড়ছে কৌস্তব, মানে আমি এর বিবরণ দিতে পারবো না, ঠিক আলাদাই এক্সপেরিয়েন্স, আলাদাই এক্সপিরিয়েন্স ভাই, পুরো আলাদাই এক্সপিরিয়েন্স। ওই আওয়াজটা কতদূর আসলো, যেই ঘরটায় আমরা রয়েছি সেই ঘরের গেটটা হাফ খোলা হাফ ভেজানো, ওই গেটের বাইরে এসে একদম বোঝা গেল যে ওইখানে দাঁড়িয়েছে সে এসে। আমি খালি মানে মনে মনে ওইটাকে খালি ভগবানকে ডাকছি যেন দেখা না দেয়, ভাই তুই যা খুশি কর, দেখা দিস না, কারণ দেখা দিলে সব কটা ফেটে যাবে পুরোপুরি। দুজন চিল্লাবে, ওই দুজনকে থেকে আরো দুজন চিল্লাতে আরম্ভ করবে। এইবার ওই দুজনের মধ্যে কি করেছে, একজন কর্নারে লুকাতে গেছে, যে ওই আওয়াজটা শুনেছে, ওরা বুঝতে পেরেছে যে ফলো করছে আওয়াজটা শুনে কর্নারে লুকাতে গিয়ে ওরা কিছু দেখেছে, মারাত্মক জোর চিৎকার করে উঠেছে, চিৎকার করে উঠে মায়ের দিব্যি দিয়ে বলছে এখানে দাঁড়িয়েছিল, এখানে দাঁড়িয়েছিল। তো একটু রিল্যাক্সড হয়ে যা, একটু রিল্যাক্সড হয়ে যা, আমি জানি প্রবলেম হচ্ছে, একটু রিল্যাক্সড হয়ে যা, কোনো অসুবিধা নেই, কিছুক্ষণের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে, একটু রিল্যাক্সড হয়ে যা। ইভিপিটা অন করালাম, জিইভি অন কর, ইভি অন করিয়ে আমরা কমিউনিকেশন করার চেষ্টা করছি, এখানে র্যান্ডাম কমিউনিকেশন করার চেষ্টা করছি, যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। ইভিপিতে সাউন্ড এসছে, যেটা পরবর্তীকালে আমরা শুনে বুঝতে পেরেছি দুটো কথা খালি বলেছে, দুবার না বলেছে, একবার চলে যা বলেছে, স্পষ্ট এসছে পুরোপুরি। এটা ইভির এই রেকর্ডিংটা স্পষ্ট এসছে, দুবার না বলেছে, মানে আমরা হয়তো ওই টাইমে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি কমিউনিকেশন করতে চাইছেন, হয়তো দুবার না বলেছে, আর একবার বলেছে চলে যা। তো আমরা দেখলাম যে মোটামুটি ওখানে কাজ করতে করতে আমাদের 3:30 বেজে গেছে, মোবাইলের চার্জ মানে প্রায় শেষ, 12% চার্জ হয়ে গেছে পুরোপুরি, আমরা চার্জ ছিল ভালো মতো। আমরা বললাম যে আর এখানে না বেশিক্ষণ ওয়েট করা যাবে না, পলিটিক্যাল অ্যাক্টিভিটি যখন শুরু হয়েছে, ও কিন্তু যখন দেখা করার মোটিভ নিচ্ছে, দেখা দিলেই আমাদের কিন্তু ক্ষতি হতে আরম্ভ করবে। আমাদের সঙ্গে দুজন এমন রয়েছে যারা যারা চাক্ষুষ করতে এসেছিল, তারা ভালোভাবে চাক্ষুষ করে গেছে, যে হ্যাঁ এইবার বুঝতে পারছি যে ইনভেস্টিগেশন কি হয়,
এবার ওরা বুঝতে পেরেছে যে জায়গা মতো পড়লে মানুষ বোঝে না, যে জায়গা মতো পড়লে মানুষ ঠিক বুঝতে পারে যে ইনভেস্টিগেশন কি হয়, ওরা ঠিক বুঝে গেছে। আমরা ওখান থেকে কিছুক্ষণ ওয়েট করলাম, 4:45 বাজলো, আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম নিচ অব্দি। এবার নিচ অব্দি আস্তে আস্তে কি হচ্ছে, যারা পিছনে থাকছে মানে লাস্টে আর কেউ থাকতে চাইছে না, সিঁড়ি দিয়ে নামার সময় লাস্ট আর কেউ থাকতে চাইছে না, মানে সবাই সিঁড়ি দিয়ে মনে হচ্ছে গায়ে গা ঘেসে নামবে এমন অবস্থা হয়ে রয়েছে। কারণ সবারই মনে হচ্ছে যে আমরা হাঁটছি, আমাদের পিছন পিছন কেউ না কেউ হাঁটছে। কোনো রকমের প্রপার্টি থেকে বাইরে আসলাম, বাইরে এসে একদম প্রপার্টির বাইরে গিয়ে দাঁড়ালাম। ভোর হলো, ভোর হওয়ার পর ভদ্রলোককে ফোন করলাম। ফোন করার পর আমি জিজ্ঞেস করলাম যে যেই ভাড়াটিয়ারা এখান থেকে চলে গেছে তাদেরকে খোঁজ খবর কিছু নিয়েছেন, কোথায় আছে? বললো হ্যাঁ ওনারা পাড়ার মধ্যেই রয়েছে, আমি খবর নিয়েছি। আর ওনার কাছ থেকে একবার জিজ্ঞেস করবো যে ওনারা কেন উঠে গেলেন, যারা 22 দিন কাটিয়েছিল, যারা 22 দিন কাটিয়েছিল। তো ওদের বাড়িতে আমরা গেলাম, কারণ আমাদের পরের দিনকে বিকেলবেলা বেরোনোর ছিল, যে আমরা আমাদের কাজ হয়ে গেছে, আমরা ইনভেস্টিগেট করে নিয়েছি কমপ্লিটলি। আমরা বেরিয়ে ওনাদের বাড়িতে গেলাম। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল, আপনারা কেন চলে গেলেন? তো ওই ভদ্রমহিলা বলছে যে আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে দেখছি যে আমার হাজবেন্ড শুয়ে রয়েছে, আর আমার হাজবেন্ডের ঠিক মাথার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে না ঝুঁকে পড়ে আমার হাজবেন্ডের মুখটা পর্যবেক্ষণ করছে ভালো করে। আমি ওখানে দেখে আমার মানে এত জোর ভয় লেগে গেছিলাম, সঙ্গে সঙ্গে হাজবেন্ডকে উঠাই, বলি আমি রাত্রিবেলাতেই বাড়ি ছেড়ে দেবো, রাত্রিবেলাতেই বাড়ি ছেড়ে দেবো। কারণ ওনাদেরকে বলবো ওনারা বিশ্বাস করবে না, আর ওনাদেরকে যদি ভ্যালিড রিজন বলি ওনারা তো মানবেও না। তো এই কারণে আমরা আগে কি করেছি, আমরা বাপের বাড়ি চলে গেছি, গিয়ে আগে ভাড়া মানে খুঁজেছি, ভাড়া খুঁজে তারপরে আমরা ভাড়াতে গিয়ে এই বাড়িটা ছেড়ে দিয়েছি। আর আমাদের একটা তান্ত্রিক যোগাযোগ করেছিলাম, তো উনিরা বলেছিল যে এই বাড়ি থেকে কোনো টাকা পয়সা বা কিছু যা যা দিয়েছেন কিচ্ছু নেওয়া দরকার নেই, এই বাড়ি পুরোপুরি অভিশপ্ত বাড়ি একটা, এই বাড়ি থেকে আপনারা একটা সুতো পর্যন্ত নিয়ে যাবেন না। তাই ওরা কোনো টাকা পয়সা কোনো কিছু ক্লেম করেনি, কারণ একটা অ্যামাউন্ট যেটা শোনা গেছিল যেটা অ্যামাউন্ট বাদ দিয়ে বাদ বাকি অ্যামাউন্ট ফেরত দেওয়ার নিয়ম ছিল নাকি, যে বাই চান্স যদি বাড়ি ছাড়তে হয় একটা সার্টেন অ্যামাউন্ট বাদ দেয়, দিয়ে কিছুটা অ্যামাউন্ট ওরা হাতে পেত। তো ওরা খুব ভয় পেয়ে গেছিল, তাই জন্য ওরা বাড়ি ছেড়ে দিয়েছিল। তো আমি না মানে আমার হিসাব মিলছিল না যে কি কারণে এই ভদ্রমহিলা বা হোয়াট এভার যে যা স্পিরিট বোঝা যাচ্ছে যে একজন মহিলা স্পিরিট বাড়িটার মধ্যে রয়েছে, এই বাড়িতে এরা মোটামুটি 35-40 বছর ধরে রয়েছে, তার পূর্বপুরুষরাও ছিল আগে। আগে এত ভালো বাড়ি ছিল না, এই দুই ভাই মিলে বাড়ি বানিয়েছে কোনো রকমে, কিন্তু আগে এত ভালো বাড়ি ছিল না, কিন্তু প্রথম থেকে এরাই ছিল না, বাড়িতে কোনো অপঘাতে মৃত্যু হয়েছে না, কোনো রকম কোনো ট্র্যাজেডি হয়েছে, কিচ্ছু ছিল না বাড়ির মধ্যে। মানে main প্রশ্ন হচ্ছে স্পিরিটটা এলো কোথা থেকে? এইটা আমাদের কোনোভাবে ক্যালকুলেশন মিলছে না। গুরু ভাই বললো যে তাহলে আমাকে একদিন যেতে হবে, আমি গিয়ে দেখছি, কোনো সমস্যা হলে দেখে নেবো আমরা। তো আমাদেরকে উনি ছাড়তে গেছিল, আমরা টোটো করে নামলাম স্টেশনে গিয়ে, তো উনি আমাদেরকে ছাড়লো, আমি ওনার সাথে গাড়িতেই ছিলাম। নামলাম স্টেশনে গিয়ে, গাড়িটা যাওয়ার টাইমে মোটামুটি 1-2বার প্রবলেম করেছিল, বিকেল তখন ছিল। তো ওনার সঙ্গে চা ফা খাচ্ছিলাম আমি, তো আমার একটা বন্ধু ছিল সপ্তর্ষি, ও দাস, এই ভদ্রলোকও দাস, ওরা দুজনের চাটা আলাদা করে খাচ্ছিল, সিগারেট ফেট খাচ্ছিল। তো আমি ওনাকে কি না আমার একটা অ্যাঙ্গেল মাথায় আসছিল, সেটা আমি ক্ল্যারিফাই করার জন্য ওনাকে জিজ্ঞেস করলাম যে বাইকে কোনো কাউকে আপনি ঠোকেননি তো, বাইকে কাউকে উড়িয়ে দিয়েছেন বা ঠুকেছেন আমাদেরকে বলেননি, এরকম কি কোনো ট্র্যাজেডি হয়েছে? বলছে না না, এরকম কোনো ট্র্যাজেডি কেন হতে যাবে, এই বাইকে আমি কেন ঠুকতে যাবো, ঠুকলে তো আপনাদেরকে বলেই দেবো জিনিসটা। আর না, তাও আমি জিজ্ঞেস করে নিলাম, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেল আমাদের দেখতে হবে, তাই জন্যই বলা। আমি বললাম যে আপনার এখন আমরা যে টোটো করে আসছি এটা তো দেখতে ভালো লাগছে না, আমি ইয়ার কি মেরেই বলছিলাম ভালো লাগছে না দেখতে, এরপর একটা 4 হুইলার কিনে নেবেন, 4 হুইলার করে আমরা তারপর আসা যাওয়া করবো আপনাদের বাড়িতে, একটা যখন সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। বলছে হ্যাঁ দাদা, এই বাড়িটার প্রবলেমটা থেকে মুক্ত একবার হয়ে যায়, আমি সত্যি একটা 4 হুইলার কিনবো। আর এই গাড়িটা তো মানে আমার নয়, একজন বন্ধক রেখেছে গাড়িটা, এই গাড়িটা আমি কিনিনি, এই গাড়িটা আমার কাছে একজন বন্ধক রেখেছে। আচ্ছা, হ্যাঁ, 25,000 টাকার বিনিময়ে এই গাড়িটা আমার কাছে একজন বন্ধক রেখেছে। যেই কথাটা বলেছে না, আমার মাথায় স্ট্রাইক হয়ে গেছে। বন্ধক রেখেছে মানে কে বন্ধক রেখেছে? বলছে আছে একজন এখানে আমাদের একটা বন্ধু আছে যে পুরনো বাইক কেনা বেচা করে, ওরই একটা পার্টি রয়েছে, ঠিক আছে, উনি বাইকটাকে বন্ধক রেখেছে মানে 25,000 টাকার বিনিময়ে, 2 মাসের মধ্যে উনি টাকা দেবে, বাইকটা নিয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি ওই আপনার বন্ধুকে ফোন করুন। আমার তখন ওই টেনশন থেকে সবচেয়ে বেশি টেনশন হচ্ছে বাড়ি ফিরতে হবে, কারণ কালকে অফিস রয়েছে, পরের দিনকে তো আমাকে অফিস যেতে হবে, আমাকে আমি তো ছুটি নিয়ে এসেছি, এবার পরের দিনকে তো আমার কোনো রকম অফিস ইনফরমেশন দেওয়া হয়নি যে ছুটি নেবো যাবো না, কারণ এইবার কেসটা আমি অল্প অল্প করে বুঝতে পারছি কিছু প্রবলেম হতে পারে এই জায়গাটাতে, কারণ এই অ্যাঙ্গেলটা দেখা হয়নি, কারণ বারবার বাইকে অ্যাটাক হচ্ছে। আমার একটা সন্দেহ ছিল, আমার ভাবছিলাম কি বলতো যে বাইকে কাউকে ঠুকেছে হয়তো উনি, যেটা বেসিক আমার আইডিয়া ছিল যে বাইকে কাউকে উড়িয়েছে বা কিছু ঠুকেছে, এই কারণের জন্য প্রবলেমটা হয়েছে। তখন বলছে না বাইকটা তো আমার নয়, বাইকটা বন্ধ করে রেখেছে। কতদিন ধরে বাইকটা রয়েছে? বলছে প্রায় 4 থেকে 5 মাস। ভাড়াটিয়া? তাও 4 থেকে 5 মাস, সেম একদম। ভাড়াটিয়া আগে এসছে না বাইক আগে এসছে? বলছে বাইক আগে এসছে, মানে বাইক আসা 7 দিনের মধ্যে ভাড়াটিয়া এসছে, যেহেতু ওনার কাছে পয়সা কড়ি হয়েছিল তো জন্য বন্ধক দিয়ে দিয়েছে। আপনি কন্ট্যাক্ট করুন, ওই যে আছে যে আপনাকে মানে ওই পার্টির সঙ্গে কথাবার্তা বলিয়েছে, কন্ট্যাক্ট করুন একবার,
তো উনি ওখানে দাঁড়িয়ে ফোন করলো, উনি তখন টেনশনে পড়ে গেছে যে হ্যাঁ উনিও তো ভাবেন এই জিনিসটা একবারও। ফোন করেছে যেরকম যে যার বাইক আমার কাছে বন্ধক রয়েছে সে কি বেঁচে আছে মারা গেছে, ওইভাবে জিজ্ঞেস করছে বেঁচে আছে মারা আছে। বলছে কেন মারা যাবে, বেঁচেই আছে, ভালো রয়েছে অনেক। বলছে একবার কথা বলানো যাবে ওর সাথে। বলছে কি প্রবলেম হয়েছে বল, মানে ওই যে বন্ধুরা মানে ব্রোকারের কাজ করে, বলছে আমাকে ওই বাড়িতে যেতে হবে, আমার একটু প্রবলেম হয়েছে, আমি দেখতে চাইছি যে ও কোথায় রয়েছে, টাকা পয়সা ঠিক মতো দেবে কি দেবে না। বলছে আরে তোর টাকা নিয়ে চিন্তা করতে হবে না, লোক খুব ভালো লোক, ও টাকা না দিলে আমি তোকে টাকা দিয়ে দেবো, তুই চিন্তা ভাবনা করিস না। বলছে না তাও আমাকে তুই আমাকে একবার অ্যাড্রেসটা দে, আমি একবার যাই ওর বাড়ি দেখে ঘুরে আসি, একবার জাস্ট কথা বলে আসবো। তো ও জোরজার করাতে চেনাশোনা ছিল, দিয়ে দিয়েছে অ্যাড্রেস। আমরা ওই দিনকেই ওখান থেকে টোটো বুক করি, উনাকে বললাম বাইক আপনি আপাতত বাড়িতে ঢোকান, টোটো করে যাবো সবাই মিলে। আমরা 2খানা টোটো নেওয়া হয়েছিল, টোটো বা ওই অটো টাইপের টোটো হয় যেগুলো, ওরম টাইপের টোটো, বুঝতে পেরেছো তো? মানে ওই ঢাকা ফাঁকা দেওয়া যেমন ওখানকার যে গাড়িগুলো যেমন টাইপের হয়, হ্যাঁ ট্রেকার বলা যায় বা টোটো তো বলা উচিত না, ট্রেকার বলা যায়। ট্রেকার তো মানে যাই হোক হ্যাঁ ওই টোটো টাইপের দেখতে ছিল ওই জিনিসগুলো। তো আমরা ওনার বাড়িতে পৌঁছাই, বাড়িতে পৌঁছানোর পর দুজনকে দেখে কথাবার্তা বলে যে হ্যাঁ ওরা তো মোটামুটি চিনতে একে অপরকে, যে বাইক দেওয়ার সময় কথাবার্তা হয়েছিল, যে ব্রোকার ছিল সে বললো যে হ্যাঁ ফোনে কথাবার্তা বলে নিল যে হ্যাঁ ওনারই বাইকটা ছিল। তো কথাবার্তা বলার পর আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর আমাদের যে ভদ্রলোক ডেকেছিল সে ওই বাইক যে বন্ধক রেখেছিল তাকে জিজ্ঞেস করছে যে বাইকটাতে আপনি কাউকে কোনোদিন অ্যাক্সিডেন্ট কিছু করেছেন কোনোদিনও? তো উনি বলছে যে না আমি তো কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি। কেন বলুন তো আপনি এই কথা বলছেন? বলছে আপনার বাড়িতে কে কে আছে? বলছে আমার মেয়ে আছে, মা বাবা সবাই আছে। বলছে যে এই বাইকটার সঙ্গে কোনোদিনের কোনো ঘটনা হয়েছিল? আমার পাশে দাঁড়িয়ে শুনছি আমরা যে কোনোদিনও কি কোনো ঘটনা হয়েছিল। বলছে কেন জিজ্ঞেস করছেন? বলছে বলুন আপনি, তো আমি আপনাকে বলছি। বলছে হ্যাঁ ঘটনা বলতে আমার ওয়াইফ বাইকের পিছন থেকে পড়ে মারা গেছিল। যখনই কথাটা বলেছে তখন আমরা এগিয়ে এসেছি। তখন কিভাবে মারা গেছিল একটু বলুন তো। তখন উনি একটু ঘাবড়ে গেছে, উনি তো খুব সাদাসিধে মানুষ, উনি ঘাবড়ে গেছে। ওনার মেয়ে সামনে ছিল, উনি আমাদেরকে আলাদা করে নিয়ে গিয়ে বলছে কি প্রবলেম হয়েছে। তো আমরা বললাম যে দেখুন ওনাদের বাড়িতে এরকম কিছু প্রবলেম হচ্ছে, আমি জানি না আপনি কতটা মানবেন। তো উনি না দেখছি চুপ করে রয়েছে, চুপ করে বলছে যে হ্যাঁ এটা আমাদের বাড়িতেও প্রবলেম মাঝে মাঝে হচ্ছিল, কিন্তু এখন আর সেভাবে অতটা প্রবলেম হয় না, কিন্তু আমার মেয়ে অনেক কিছু দেখতে পায়। কি হয়েছিল একটু আমাকে প্রথম থেকে বলবেন? তখন উনি বলছে যে শুক্রবার ছিল, একদম প্রথম থেকে উনি আমাকে বলছে যে কি করে ঘটনাটা ঘটেছিল। বলছে শুক্রবার দিনকে আমি অফিস বেরোবো, বৃষ্টির ওয়েদার এরকম, বৃষ্টি পড়ছে হালকা ফালকা। তো আমার বউ বারবার করে আমাকে বলছে যে তুমি অফিস যেও না, তুমি আজকে দিনটা ছেড়ে দাও, আজকে আমরা একটু ঘুরতে যাবো, আমার মন একদম ভালো লাগে না, তুমি অফিস যেও না। তো ভদ্রলোক বলছে যে কেন অফিস যাবো না, কি সমস্যা আছে, আমি তো যাবো আবার চলেও আসবো সন্ধ্যে 7টা-8টার মধ্যে। বলছে না আজকে দিনটা তুমি যেও না, আজকে আমার ইচ্ছা করছে না, তুমি একটু মাংস নিয়ে আসো, আমার খুব মাংস খেতে ইচ্ছা করছে। তো বারবার করে এরকম জোরজার করছে, মেয়েটাও বলছে না বাবা যেও না। তো ওর ছেলেটা মা বলেছে যে এতবার করে যখন বলছে তুই ছেড়ে দে না, কি দরকার আছে যাওয়ার। তো বউ বারবার করে বলছে, কোনো রকম ম্যানেজ করে গেল না। তো বলছে কি খাবে বলো, তোমার আমি এনে দিচ্ছি। আবার বউই নিজে থেকে বলছে যে ছেড়ে দাও, মাংস আনবে, আবার ফালতু খরচা হয়ে যাবে, এর থেকে সন্ধ্যেবেলা আমরা একটু ঘুরতে বেরোবো। ও ঠিক আছে তাই হবে। সন্ধ্যেবেলাতে তুমুল বৃষ্টি, ঘুরতে যাওয়া হলো না। বউ বললো কি রাত্রিবেলা করে একটু চিকেন নিয়ে আসো, চিকেন হবে তার সঙ্গে লুচি খাওয়া হবে, চিকেন আনা হলো। বলছে সেই সুন্দর দৃশ্য, মানে সেটাই হচ্ছে আমার জীবনের শেষ সুন্দর দৃশ্য, যে আমার বউ লুচি বেলছে, আমার মা মাংস রান্না করছে, আর একটা কড়াইতে লুচি ভাজা হচ্ছে, বাবা টাবা সবাই রয়েছে, বাইরে বৃষ্টি টুকটাক হচ্ছে, খুব ভালো পরিবেশ। বলছে ঘুম থেকে পরের দিনকে ঘুম থেকে উঠে মানে আমি জানতাম যে আমার মেয়ের লাস্ট আজকে স্কুল ডে, আজকে স্কুল হয়ে বন্ধ হয়ে যাবে, শেষ দিন শনিবার ছিল, স্কুল হয়ে বন্ধ হয়ে যাবে। তো বৃষ্টি পড়ছে বাইরে খুব, তো বউকে বলছে ছেড়ে দাও, আজকেও আমি অফিস যাবো না, ঠিক আছে আজকে থাক, আজকে মেয়েকেও নিয়ে যাওয়ার দরকার নেই, শুয়ে পড়ো, আজকে উঠতে হবে না। বলছে না মেয়েকে আজকে লাস্ট দিন স্কুলের, আজকে যদি সে না যায় তাহলে মানে অনেক হোম টাস্ক আসে, সেগুলো কিন্তু মেয়ে পাবে না। তো অনেক থুতু ম্যামে হয়েছে। তখন ওর বাবাও বলছিল, ছেলেটার বাবা, যে হ্যাঁ আজকে যাওয়ার দরকার নেই, বৃষ্টি বদলের সময় কিচ্ছু করার দরকার নেই, ভালো করে আমি আজকেও মাংস নিয়ে আসছি, খাওয়া দাওয়া হবে। তো ওই ভদ্রমহিলা বলেছিল বাবা আজকে কিন্তু শনিবার, আর শনিবার বাড়িতে নিরামিষ হয়, তুমি এইসব ভুলভাল কথাবার্তা বলো না, আর তোমার জন্য তোমার ছেলে এরকম হয়ে যাচ্ছে, যদি তোমরা না যাও মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি, রেনকোট পরিয়ে আমি নিয়ে চলে যাচ্ছি। তখন বৃষ্টি মোটামুটি একটু থেমেছে। তো ভদ্রলোক চিন্তা করলো যে আমি শুয়ে থাকবো, আমার বউ মেয়েকে নিয়ে যাবে, যাই আমিও চলে যাই। গাড়ি নিয়ে বেরিয়েছে, 3জন মিলে বেরিয়ে মোটামুটি হাফ রাস্তা এসছে, মানে বাড়ি থেকে কিছুটা দূর গেছে, বৃষ্টি ধীরে ধীরে শুরু হয়েছে। বরকে বলছে তুমি রেনকোট নাওনি? বলছে ভুলে গেছি রেনকোট, বৃষ্টি ছিল না। সে ওই ভদ্রমহিলা গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়িতে এসছে।
বাড়িতে এসছে, তখন ওর বাবা বলছে ছেড়ে দে, এত বৃষ্টি ফিষ্টি নেমে গেছে, কি দরকার তোর যাওয়ার, ছেড়ে যাওয়ার দরকার নেই। সেই রেনকোট ফেনকোট নিয়ে আবার গেছে, বরকে পড়িয়েছে, নিজে কিছু পড়েনি, বলছে আমি অ্যাডজাস্ট করে নেবো, বাড়িতে শ্যাম্পু ট্যাম্পু এমনি করতে হবে, তুমি চলো। এইবার গাড়ি চালাতে চালাতে কি হয়েছে, বাম্পারের ওখানে না হঠাৎ করে মনে হচ্ছে যে পিছন সিট হালকা হয়ে গেছে, বাচ্চাটা সামনে, বউ পিছনে। হঠাৎ করে বাচ্চাটাকে বলছে তোর মা কোথায় গেল, তোর মা কোথায় গেল, ঘুরে দেখছে যে ভদ্রমহিলা পড়ে রয়েছে রাস্তার মধ্যে ভদ্রমহিলা পড়ে রয়েছে। তখন ভালো লেভেলে বৃষ্টি শুরু হয়েছে, আর ওকে গিয়ে তুলেছে, দেখতে আনকনসিয়াস হয়ে গেছে, পুরোপুরি আনকনসিয়াস হয়ে গেছে, পুরো চোখ উল্টে গেছে, আনকনসিয়াস হয়ে গেছে। পাশে 2-3 জন মহিলা ছিল, ওরা ওই বৃষ্টির মধ্যে নেমে এসে ওই ফ্যানের মধ্যে ওনাকে উঠিয়ে নিয়ে কোনো রকমে মেয়েটাকেও নিয়ে ডিরেক্ট হসপিটালে গেছে। বাইক বলছে ওখানেই পড়ে রয়েছে, বলছে আমার তখন বাইকের কথা মনেই নেই, বাইক ওখানেই পড়ে রয়েছে। হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার ওখানে এসে ইসিজি মেশিন দিয়ে ইসিজি করেছে, পুরো ব্ল্যাঙ্ক পেপার বেরিয়ে গেছে, ফুললি ব্ল্যাঙ্ক পেপার। ডাক্তার বলেছে যে না, এক্সপায়ার করে গেছে। উনি বলছে এক্সপায়ার করে গেছে মানে, বলছে হ্যাঁ এক্সপায়ার করে গেছে, পুলিশে খবর দিতে হবে। মেয়েটা মানে বাচ্চাদের মতো মানে হাউ হাউ করে কাঁদে, কিন্তু বাচ্চা ও তো বুঝতে পারছে না কি হচ্ছে অ্যাকচুয়ালি, হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বলছে আপনি বডি নিয়ে চলে যান আর পুলিশকে ইনফর্ম করুন, যেন পুলিশ এসে সবকিছু নেক্সট যে প্রসেস যেগুলো থাকে সেগুলো করে। ওর ওই টাইমে বলছে আমি ফোন বের করে লক ভুলে গেছি আমি, ভদ্রলোকের বক্তব্য যেটা ছিল যে বাবাকে ফোন করে বলছি যে মীরা আর নেই। বাবা বলছে নেই মানে, ওরা তো কিছু জানে না জিনিসটা, নেই মানে কি, নেই মানে কি বলছিস তুই। ও আর কোনো কথা বলতে পারছে না, বলছে কোথায় আছিস, তখন হসপিটালের নাম শুধু বলেছে। সবাই এসে নিয়ে ওখান থেকে বডি নিয়ে বাড়ি যাওয়া হয়েছে। বলছে বাড়িতে আমি গেছি, গিয়ে সেন্সলেস হয়ে গেছি, ঢুকেই মানে সবাই যখন এগিয়ে এসে কান্নাকাটি করতে করতে আমি সেন্সলেস হয়ে গেছি পুরোপুরি। মানে আমি বলছি আমি যা শুচ্ছি, যে আমি যে মানে লুটিয়ে পড়ছি মাঝে মাটির মধ্যে, যে আমার বইয়ের বডি পড়ে রয়েছে, ঠিক তার পাশে মনে হলাম যেন আমি লুটিয়ে পড়লাম। আমি যখন চোখ খুলেছি, যখন আমার জ্ঞান ফিরেছে, আমার হঠাৎ একবার না মন খুব ভালো হয়ে গেছিল। আমি ভেবেছিলাম যে আমি হয়তো স্বপ্ন দেখছি, আমার বউ বেঁচে রয়েছে। যেগুলো এতক্ষণ দেখছিলাম এটা খুব একটা বাজে স্বপ্ন ছিল, আদৌ হয়তো আমার বউ কিছু হয়নি, কিন্তু বাইরের অতিরিক্ত কান্নার আওয়াজ না ওনাকে এটা বুঝিয়ে দিয়ে গেল যেটা কোনো স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, ওনার বউ আর নেই। উনি বাইরে গেল, বাইরে গিয়ে দেখলো সবাই এরকম কান্নাকাটি করছে। তারপরে পুলিশ ভ্যান আসলো, এসে নিয়ে বললো বডিটাকে নিয়ে ওই সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে। সরকারি হসপিটালে নিয়ে গেল, আর ওকে জিপে করে নিয়ে গেল, আরো লোকজন ছিল পিছন পিছন গাড়িটা নিয়ে গেছিল। তো পুলিশ গাড়িতে যেতে ওকে জিজ্ঞেস করছে যে কিরে বউকে মেরে ফেললি, চল আজকে তোকে দেখবো আমি, তুই কি কি করেছিস সব আমাকে এখন হিসাব দিবি। ও বলছে আমার তখন না নিজের মধ্যে নিজে নেই, যা বলছে আমি খালি শুনছি। আমি থানায় গেলাম, থানায় গিয়ে 3 থেকে 4 ঘন্টা বসে রয়েছি, যতক্ষণ না বড় সাহেব আসবে ততক্ষণ মানে কিছু মানে কারবাই এগোবে না, এরকম একটা ব্যাপার। তো বড় সাহেব আসলো, আসার পর মানে প্রায় 3-4 ঘন্টা পর উনি আসলো, এসে নিয়ে বলছে যে হেলমেট পরেছিল দুজনা, বলছে না হেলমেট পরেনি, বলছে কমপ্লিটলি মার্ডার কেস আছে, মেরে দিয়েছে 100% মেরে দিয়েছে, হেলমেট পরেনি মানে প্রি প্ল্যান ছিল পুরোপুরি। বলছে কি রয়েছে কি নেই সবকিছু আমি এখনই দেখবো, ঠিক আছে, তারপরে কথাবার্তা হবে, কল রেকর্ড বের হবে, ট্রানজেকশন চেক করবো, তারপর যা হবার হবে। উনি ভাবছে কি করছে এরা, উনি অলরেডি বউকে হারিয়ে ফেলেছে, এরকম একটা কন্ডিশন, তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো না যে কি সিচুয়েশন ওই জায়গাটাতে রয়েছে। মেয়ের ব্যাক টু ব্যাক জ্বর আসছে, বাচ্চাটা সবাই পাড়ার লোকরা নাকি ওখানে বলছিল যে মেয়েকে আর বাঁচানো যাবে না, ব্যাক টু ব্যাক মেয়েটার জ্বর চলে আসছে, মানে এমন জ্বর আসছে যে জ্বর নামছে না। তো উনি বারবার করে রিকোয়েস্ট করছে যে সন্ধ্যেবেলা হয়ে গেলে তো আর পোস্টমর্টেম হবে না, আপনি এরকম করবে না। তো ওখানকার যারা লোকজন থাকে তা কিভাবে ওরা সেটেলমেন্ট করে আশা করি আমাকে বলতে হবে না, বুঝতে পেরেছো তুমি কিভাবে সেটেলমেন্ট করা হয়। তো ওইখানে ওকে যে যা বলেছে সেই অ্যামাউন্ট দিয়ে ও সেটেলমেন্ট করেছে, করে ডিরেক্টলি যে সরকারি হসপিটালে গেছে, সেখানে যাওয়ার পর টাইম ওভার হয়ে গেছে। যে ডোম ছিল সে বলছে না আর এখন করা যাবে না, কালকে আপনি আসুন, কালকে যা হবে কালকে, আজকে আর কিছু হবে না, সময় ওভার হয়ে গেছে। তো ওর শরীরে আর জোর ছিল না, বলছে আমার আর জোর নেই, আমি আর পারছি না আপনাদের সঙ্গে কথা বলতে, আপনি প্লিজ আমার বইয়ের ডেড বডিটা আপনি পোস্টমর্টম করুন, করে আমাকে দিয়ে দিন। তো ওখানেও সেটিং করতে হলো, 700 টাকার মাধ্যমে ওখানে সেটিং করতে হলো, যে 700 টাকা দিতে পারবে, বলছে হ্যাঁ আমি 700 টাকা দিয়ে দিচ্ছি। মানে যা বলছি তখন ওর মাথার কাজ করে না মানুষের, যেমন যে যেই বউ আগের দিনকে রাত্রিবেলা লুচি ভাজছিল সেই বউ আজকে মৃত, যেই টাইমে লুচি ভাজছিল সেই টাইমে মৃত সে, তার পোস্টমর্টম হবে এখন। তো প্যাথেটিক ভাই, প্যাথেটিক। আমি তোমাকে বললাম তো, মানে আমি কিভাবে তোমার ঘটনাটা বলছি এটা ভাই একমাত্র আমি জানি অনলি ফর, যে আমি তোমাকে কিভাবে ঘটনাটা বলছি। পোস্টমর্টম হয়, পোস্টমর্টম হওয়ার পর বডি দাহ করা হয়, দাহ করার কাজবাজ সবকিছু বেশ নির্বিঘ্নে মেটে, তারপর থেকে বাচ্চাটা খুব কেঁদে উঠতো মাঝে মাঝে,
মা মা করে কেঁদে উঠতো, জানলা দিয়ে তাকিয়ে থাকতো, রাত্রিবেলা করে বাথরুম করে এসে হঠাৎ করে বাথরুম থেকে বেরিয়ে বাইরের গেটের তাকিয়ে রয়েছে। জিজ্ঞেস করলে বলতো মা দাঁড়িয়ে আছে ওখানে। সবাই বলছে বাচ্চাটা মানে মায়ের সঙ্গে তো মা আর বাচ্চার রিলেশন কি হয়, একদম কানেক্টেড থাকে, তো ওই জন্য বাচ্চাটা তো ভুলতে পারছে না, এটাই সবাই ভাবছিল। কারণ ওনারা কিছু সেভাবে দেখেনি, খালি বাচ্চারা দেখতে পারতো, ওনার মেয়ে দেখতে পারতো একমাত্র। তো একদিন কি হলো, এরকম হতে হতে বলছে একটা অবাক করা কাণ্ড ঘটলো এর মধ্যে। কি কাণ্ড হলো, ঠিক 17-18 দিন পর ওর বাড়ির সামনে 2-3 জন লোক এসছে, তার মধ্যে একজন চেনাশোনা। কে চেনাশোনা না, যেই ডোম ওর কাছে 700 টাকা নিয়েছিল সে এসছে, এসে ওকে ও 700 টাকা ফেরত দিচ্ছে। দাদা আমি এটা দিতে পারবো না, আমি অন্যায় করেছি, আমি টাকাটা ফেরত দিতে চাইছি। বলছে কেন আপনি এরকম কথা বলছেন? বলছে না আমার আমার সত্যি অপরাধ হয়েছে, আপনি অনেক বিপদে ছিলেন, আপনার ওই টাইমে আপনার মানে ফায়দা তোলা আমার ঠিক হয়নি। তো ওকে 700 টাকা ফেরত দিয়েছে, ও নিয়েছে। বলছে আপনি মানে ওই টাইমে নিলেন, আজকে ফেরত দিচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তখন উনি বলছে যে আমি না রোজ একটা করে স্বপ্ন দেখছি, আমি তো প্রচুর পোস্টমর্টেম করেছি, অনেক লাশ কেটেছি আমি, কিন্তু এই লাশ কাটার পর না আমার একটা স্বপ্নে আসছে যে আমি এই বডিটাই কাটছি, আর কেউ যেন আমার পাশ থেকে দাঁড়িয়ে বলছে যে কাটিস না, আমার লাগছে কিন্তু, বুক ছিড়িস না, আমার লাগছে কিন্তু, আমার মাথার পিছনে কাটা রয়েছে, ওখানে হাত দিবি না। মানে চুল এখনকার দিনে পোস্টমর্টেম কিভাবে হয় জানো তো, মানে ওই চুল নেড়া করতে হয় না, কিন্তু মাথার পিছন থেকে ওই কাট মেরেই চুলটাকে উল্টো করে দেওয়া হয়, স্কালটাকে বের করে দেওয়া হয়, বের করে কাটিং করে ব্রেন চেক করা হয়। তো ওই মাথার পিছনে ভদ্রমহিলার ছোটবেলায় ফেটে গেছিল একবার, সেই সেলাই ছিল, অনেক আগেকার কাটা ছিল। তো ও এটা স্বপ্নে রোজ দেখতে পাচ্ছে যে ও যখনই ওই চাকু চালাচ্ছে বডির উপর দিয়ে, তখন পাশ থেকে কেউ বলছে যে কাটিস না, আমার লাগছে কিন্তু, লাগছে কিন্তু আমার, তুই ছেড়ে দে, কাটিস না। মানে কি প্যাথেটিক সিচুয়েশন, মানে কিভাবে তোমাকে আমি এক্সপ্লেন করবো, আমার কাছে কোনো ভাষা নেই কৌস্তব। তো উনি ওইটা হওয়ার পর উনি ভাবছে যে 700 টাকা নেওয়াটা তো ওনার অপরাধ হয়েছে, তাই জন্য উনি বারবার করে স্বপ্নটা দেখছে, দ্যাটস ওয়াই উনি 700 টাকা ফেরত দিতে এসেছে। তো উনি আমাদের ঘটনাটা বললো। তারপরে মেয়ের একটা স্কুলের একটা চেঞ্জেসের ব্যাপার ছিল, তো ওখানে কিছু ডোনেশন বই টই কেনার জন্য ওনার 15-20 হাজার টাকাও দরকার ছিল। তো দ্যাটস ওয়াই উনি সেই বাইকটা বন্ধ করে রেখেছিল এনার কাছে। তখন আমাদের কাছে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হলো যে অ্যাকচুয়াল কেন এতবার ওই বাড়িটার মধ্যে প্রবলেম হচ্ছিল, আর কিসের এত অ্যাটাচমেন্ট ওই ভদ্রমহিলার ওখানে ছিল। আমরা পরে আরো একটা জিনিস জানতে পেরেছি যে এই ভদ্রমহিলার নিজের টাকা, ইভেন নিজের গয়না বিক্রি করে এই বাইকটা ভদ্রলোকে কিনে দিয়েছিল। বুঝতে পেরেছো? এই বাইকটা কিন্তু এই ভদ্রমহিলা কেনা, এই লোককে এই ভদ্রমহিলা দিয়েছিল। ইভেন বৃষ্টি বাদল ঝড়ের সময় ভদ্রমহিলা রাত্রিবেলা ঘুমের মাঝখানে উঠে পড়তো, উঠে পড়ে বলতো মানে গাড়িটা ভিজছে না, তো গাড়ির প্রতি ওনার একটা খুব টান ছিল, অ্যাটাচমেন্ট ছিল। দ্যাটস ওয়াই ওই বাড়িতে গাড়িটা থাকার পর না ওই বাড়ির লোককে থাকতে দিচ্ছিল না। আর সবচেয়ে বড় কথা দেখো, আমরা মানুষ এমন একটা জিনিস না যে আমরা অভ্যাসের দাস। আমরা রোজ ঘুম থেকে উঠি, ব্রেকফাস্ট করি, অফিস যাই, আবার অফিস থেকে আসি, ডিনার করে শুয়ে পড়ি। এইবার এইরকম টাইপের মানে মানুষদের কি হয়, হঠাৎ করে ধরো এটা চলে যায়, এটা অ্যাকসেপ্ট করতে পারে না যে আমি আর নেই, আমি চলে গেছি, এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে না। এই ভদ্রমহিলার সঙ্গে সেই জিনিসটাই হয়েছিল। যে দেখো বহু মানুষ আছে যারা কি হয় যে দে আর অনলি লিভড, দে আর অনলি অ্যালাইভড, দে আর নট লিভিং দেয়ার লাইফ। বুঝতে পারছো তো? তো সেই জায়গাটাতে মানুষ জানেই না অ্যাকচুয়ালি বাঁচতে কিভাবে হয়। এই জায়গাটাতে এই স্পিরিটটা ওই জন্য অ্যাকসেপ্ট করতে চাইছিল না যে আমি আর নেই। আমরা বুঝলাম পুরো ঘটনাটা আমরা বুঝলাম যে এই প্রবলেমের জন্য অ্যাটাচমেন্ট গুলো হয়েছিল, এই সমস্যার জন্য সবকিছু তখন ক্লিয়ার হলো। তখন গুরু ভাইকে গিয়ে আমরা সব জানালাম ফিরে গিয়ে যে এই ব্যাপার হয়েছে। তো বলে একটা শান্তিযোগ্য বাড়িতে করতে হবে, ওনার বাড়িতেই করতে হবে। যেই বাড়িটাতে আমরা ইনভেস্টিগেট করলাম ওইখানে না, যার অ্যাকচুয়াল যে বাড়িতে যে ভদ্রমহিলা থাকতেন, চলাফেরা করতো, ওই বাড়িতেই হোমযজ্ঞ করতে হবে। এটা আমাদেরকে গুরু ভাই বললো যে ওই বাড়িতে যা করার করতে হবে। তো আমরা হোমযজ্ঞের জন্য রেডি ফেডি সবকিছু করলাম। মোটামুটি উনার ভদ্রলোক সকালবেলা থেকে খুব মুড অফ, পাড়া প্রতিবেশীদের লোকরা ওখানে ছিল, দেখছিল। তো আমাদেরকে বললো যে এরকম মোটামুটি সব ক্লিয়ার করে দিন, আমরা মাঝরাত থেকে এই কাজটা শুরু করব। গন্ডি ফন্ডি কাটা হলো, উপকরণ নিয়ে আসা হলো, হোমযজ্ঞ শুরু করা হলো। হোমযজ্ঞ শুরু করার সময় আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে মেয়েটাকে আমাদেরকে অবজারভেশনে রাখতে হবে, যে বাচ্চা মেয়েটা রয়েছে ওকে আমাদের অবজারভেশনে রাখতে হবে, কারণ ওর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে স্পিরিটের মুভমেন্ট কি আছে। কারণ যেহেতু ও দেখতে পাচ্ছিল, আমরা দেখতে পাবো কিনা আমরা জানি না, কিন্তু ওই বাচ্চা মেয়েটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো গোল করে গন্ডি কাটা হলো, হোমযজ্ঞ শুরু হলো। গুরু ভাইয়ের ঠিক পাশে আমি বসলাম, আমাদের চারদিক দিয়ে ওনাদের বাড়ির লোকরা বসলো, আমাদের 2-3 জন ছিল। বাচ্চা মেয়েটা একদম গুরু ভাই সোজাসুজি বসেছে বাবার সাথে, মানে বাবা একটা কাঁধে হাত রেখে দিয়েছে, আর বাচ্চা মেয়েটা বাবাটার ঘায়ে মানে মুখটা রেখে জাস্ট তাকিয়ে রয়েছে, একটা চোখ দেখা যাচ্ছে, একটা চোখ ঢাকা, এরকম ভাবে বসে রয়েছে।
যজ্ঞ চলতে আরম্ভ করলো, বেশ কিছুক্ষণ ভালোভাবে যজ্ঞ শুরু হলো। যজ্ঞ শুরু হতে বাচ্চা মেয়েটা কি করলো, হঠাৎ না ও বাবার ঘা থেকে মানে শরীর থেকে মুখটা তুলে না মানে সজাগ হয়ে যেন ও বসলো। যখনই ওইভাবে বসেছে তখনই আমরা বুঝতে পারছিলাম যে এবার কিন্তু প্রেতের আবির্ভাব হবে, কারণ ও এমন কিছু দেখেছে যেটার জন্য ও কিন্তু এভাবে বসলো। আর সে ঠিক গুরু ভাইয়ের পিছনে রয়েছে, মানে আমাদের পিছনে রয়েছে, আর আমরা পিছনে তাকাতে পারবো না। আমরা খালি দেখবো বাচ্চাটাকে যে ওর মুভমেন্ট কি আছে, ও কি মুভমেন্ট করছে ওই জায়গাটাতে। তো আমি দেখতে পাচ্ছি যে ও জাস্ট না মানে মুখটা সরালো, সরিয়ে নিয়ে একদম সজাগ হয়ে বসলো, বসে একদম মুখ চোখ ভেঙে নিয়ে খুব বাজেভাবে কাঁদতে আরম্ভ করলো, খুব বাজেভাবে কাঁদতে আরম্ভ করলো। ওর বাবা জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, গুরু ভাই হাত দিয়ে ইশারা করছে কিচ্ছু করার দরকার নেই, ওকে যেন গন্ডি থেকে না বেরোয়। ও জোরে জোরে শ্বাস তুলছে, জোরে জোরে শ্বাস তুলছে, না খুব ভয় পাচ্ছে ও, মুখ দিয়ে কিছু বলতে পারছে না, ও চেষ্টা করছে বলার কিন্তু বলতে পারছে না। কিছুক্ষণ পর যজ্ঞের আগুন আরো আঁচ বাড়তে আরম্ভ করলো, অনেকক্ষণ ধরে যজ্ঞ চললো। যজ্ঞের চলার সময় মানে ওই আগে যেমন বিভিন্ন জায়গাতে হতো না, সেই গাছপালা এদিক ওদিক থেকে হাওয়া হাওয়া কিচ্ছু হয়নি, খালি বাচ্চাটা প্রচন্ড পরিমাণে প্যানিক করছিল। প্যানিক করে খালি লাস্ট বললো মা, এইটুকু খালি বলেছিল মা, আর কোনো কথা বলতে পারেনি। অনেক কিছু বলার চেষ্টা করছিল কিন্তু খালি এইটুকু বললো মা, বলে না ও সেন্সলেস হয়ে গেছিল। তো ভদ্রলোক ভয় পাচ্ছিল যে কি মেয়ে সেন্সলেস কেন হয়ে গেছে। গুরুভাই হাত দিয়ে ইশারা করলো কিছু দরকার নেই, এক্ষুনি বলছি কি সমস্যা হয়েছিল। যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন করলাম, করার পর গুরুভাই বললো যেরকম ওটা কিন্তু শেষ একটা দেখা ওর মা ওকে দিয়ে গেল, যে জন্মান্তরের একটা বাঁধন ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে আজকে ছিন্ন হলো। মা চলে গেল ওর, মা যে ছিল ধরে ওর সাথে বা এই বাড়িটার জন্য বা কোনো একটা পার্টিকুলার কারণের জন্য, সেই জন্মান্তরের বাঁধন কিন্তু জীবনের মতো শেষ হলো, মানে এই জন্মের মতো শেষ হলো। এই স্পিরিট বৈতরণী পার করতে পারছিল না, তাকে সেটাই সাহায্য করা হলো। তাকে আমরা এইটা ফিল করলাম যে সে মারা গেছে, সে আর এক্সিস্ট করে না, সে আর এক্সিস্ট করে না। উনি যে মারা গেছে সেটা উনি বুঝতেই পারছিল না, স্পিরিট বুঝতেই পারছিল না তার বডি থেকে সে চলে গেছে, সে এটা অ্যাকসেপ্টেন্স করতেই গেছিল না। সেটাই ব্যাপারটা সেটাই এক্স্যাক্টলি কৌস্তব, স্পিরিট বুঝতেই পারছে না যে তার বডিতে সে আর নেই, সে অ্যাকসেপ্টেন্স করতেই চাইছে না। সে এখনো সে নিজের ডিউটি করতে চাইছে, সে এখন নিজে ডিউটি করতে চাইছে যে আমি মেয়ের সঙ্গে থাকবো, বরের সঙ্গে থাকবো। কিন্তু ভাই একটা নিয়ম আছে, এইগুলো প্রথম প্রথম খুব ভালো লাগবে, এরপর যখন দেখবে যে বর কথা বলছে না পাত্তা দিচ্ছে না, মেয়ে কথা বলছে না পাত্তা দিচ্ছে না, সামনাসামনি ও ঘুরছে, তখন স্পিরিট হয়ে যাবে ফ্রাস্ট্রেটেড, তখন এটা ফেলবে ওটা ছুড়বে এটা করবে। সেই অ্যাক্টিভিটি যেটা হয় সেটাকে আমরা কিন্তু বলি প্যারানর্মাল অ্যাক্টিভিটি, বুঝতে পারছো? একদম। এইবার কমপ্লিট পুরোপুরি হলো, হওয়ার পর বাচ্চাটা সুস্থ অবস্থায় ফিরে আসলো, ফিরে আসার পর গুমোট ওয়েদারও কাটলো একখানা। আমাদেরকে যে ভদ্রলোক ডেকেছিল নিজের বাড়িতে ইনভেস্টিগেশন করার জন্য, উনি ওই বাইকটা নিয়ে ওই বাড়ির সামনে রেখে দিল গিয়ে, যে পরের দিনকে যোগ্য কমপ্লিট হওয়ার পর যে বাইকটাও দিয়ে দিল, প্লাস ওনাকে আরো 30,000 টাকা দিল, আর বললো যে আগে যে টাকাটা দিয়েছিলেন ওটা টাকাটা ফেরত দেওয়ার কোনো দরকার নেই, আপনার সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল, কখনো যদি কোনো প্রবলেম হয় ইন ফিউচার বা মেয়ের কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো হেল্প লাগে, আমরা সবসময় আপনার সঙ্গে রয়েছি, আমরা থাকবো, আপনি কিন্তু ঘাবড়ে যাবেন না যে কোনো প্রবলেম হয়েছে কাউকে বলবো কি বলবো না। এই দাদা যে রইলো আপনার এইখানে কিন্তু আপনার একটা আলাদা করে ঠিকানা রয়ে গেল। এই বলে উনি ওখান থেকে চলে গেল। হ্যাঁ ভালো মানুষ, আমরা প্রথম থেকে ওনাকে কিপটে ভাবছিলাম যে উনি এই বাইকটা কেন কিনে একটা গাড়ি কিনে নিতে পারতো, উনি 1 কোটি টাকা প্রাইজ মানি জিতেছে লটারি থেকে, হোয়াট এভার যেটা ট্যাক্স ফ্যাক্স বাদ যায়, তারপরে তো 60-70 লাখ টাকা পাওয়া উচিত ওনার আমার হিসাবে। তো এটাই মেন ছিল আমাদের একটা ঘটনা, যে ঘটনাটা আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে একদম আনপ্রেডিক্টেবল, যে আর 5টা ঘটনার মতোই। আমি তোমাকে এই জন্যই বললাম যে কিছু কিছু মানুষ থাকে, দে আর জাস্ট অ্যালাইভ, নট লিভিং দেয়ার লাইফ, মানে দে ডোন্ট নো হাউ টু লিভ দেয়ার লাইফ। আমরা এই ভালো একটা কথা বললে এটা। আমরা এই কাজ অভ্যাসের মধ্যে থেকে না আমরা ভুলে গেছি যে আমাদের কিভাবে বাঁচতে হয়। ইভেন আমিও আমি লোককে বলছি ঠিকই, আমিও তাই। আমরা একটা রোজ রেগুলার নিয়মের গদে আমরা চলছি, ঘুম থেকে উঠছি, ব্রেকফাস্ট করছি, অফিসে যাচ্ছি, আবার রাত্রে আসছি, ডিনার করছি, শুয়ে পড়ছি, পরের দিনকে আবার অফিস। কেউ বলেনি যে শুধু আমাদের সানডেতেই বাঁচতে হবে, তাই না? তো অ্যাকচুয়ালি এটাই হয়, স্পিরিট অ্যাকসেপ্টেন্স করতে চায় না কিছু কিছু ক্ষেত্রে, আর আমাদেরকে তাদেরকে এটাই হেল্প করতে হয় যে তারা আর এক্সিস্ট করে না। এটাই ছিল এই ঘটনার মেন সারমর্ম। আমি জানি না তোমার কেমন লাগলো বা অডিয়েন্সের কেমন লাগবে, কিন্তু এই ঘটনাটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না ভাই, ট্রাস্ট মি। কেমন লাগবার থেকে বড় কথা, ঠিক আছে, কেমন লেগেছে সেটা আমি নিজেও জানি, তুমিও জানো, বাট দ্য পয়েন্ট ইজ এই ঘটনার যে মেন বক্তব্যটা বা যেটা অ্যাকচুয়ালি ঘটেছিল, এরকম ভাবো তো ব্যাপারটা, মানে একটা উটকো জিনিস যেটা তুমি হয়তো কখনো সন্দেহ করবে না, সেটার জন্য তোমার অ্যাক্টিভিটি হচ্ছে, যার জন্য অ্যাক্টিভিটিটা হচ্ছে সে নিজেও লাচার। একদম এক্স্যাক্টলি প্যাথেটিক ছিল ভাই, প্যাথেটিক ছিল, বাট এন্ডিংটা আমার খুব ভালো লাগলো ঘটনাটা। থ্যাংক ইউ ভাই,
তাহলে পডকাস্ট কবে আসবে আমার, যেটা শুট হয়েছে? যেটা শুট হয়েছে তারপরে তো অনেক ব্যাপার স্যাপার হয়েছে, ঠিক আছে? ওগুলো ওগুলো থাক। তাড়াতাড়ি আসছে, অগস্টের আচ্ছা। ফার্স্টের দিকেই আসবে। আচ্ছা আচ্ছা, ওয়েট অ্যান্ড ওয়াচ। একদম। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারাও যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো গাইডেন্স চান, অথবা আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে